ইমপ্লিকেশনসটা এই ডিসিশনের একটা জায়গা থেকে মারাত্মক একটি ঘটনা এবং যেটা বাংলাদেশে অত্যন্ত এই মুহূর্তে করছে। আমি দেবর্ষী বাবুর কাছে আসার আগে কয়েকজন কমেন্ট করছেন, শুরু থেকে আজকে কমেন্টে আছে নীলাঞ্জন সাহা একজন কমেন্ট করেছেন, তার কমেন্টটা একটু নিয়ে নেব। নীলাঞ্জন সাহা কি বলতে চাইছেন একটু দেখে নেওয়া যাক। মোদিজি কেন এখনো সেনা নামাচ্ছে না, অর্থাৎ কোথাও একটা জায়গায় মানে পরিস্থিতি কি এরকমই জায়গায় রয়েছে, কেন মনে করছে যে সেনা কি হচ্ছে, যেহেতু বাংলাদেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে এবং এরকম যে পরিস্থিতি তৈরি হয়েছে সেনা কেন নামাচ্ছে না, সেনা ছাড়াও কি বর্ডারগুলোতে ঠিক কী পরিস্থিতি একটু জানার বা বোঝার করবো। আমি এই বিষয় নিয়ে যথেষ্ট খোঁজখবর নিচ্ছি বিভিন্ন জায়গায়, ত্রিপুরা সীমান্ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। গর্গ আসার আগে আমি একটু দেবর্ষী বাবু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। বুঝতেই পারছেন যে পরিস্থিতি মানে এই জায়গায় এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে এবং বিশেষ করে এই সমন্বয়ক থেকে শুরু করে জায়গায় এই যে হিন্দু পারসিকিউশন শব্দটা খুব একটা চর্চিত নয়, ইদানিংকালে ভীষণভাবে এগুলোকে চর্চা হচ্ছে। এই ন্যারেটিভটা কেউ কেউ বললেন যে এগুলো ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, এগুলো নানাভাবে হচ্ছে, কিন্তু ইট ইজ ফ্যাক্ট। মানে যদি আমরা ডেমোগ্রাফিক্যালি দেখি যে ক্রমশ সংখ্যা কমতে থাকা, 71 অনওয়ার্ডস ক্রমশ কমতে থাকে। এবং আমার এটা আশ্চর্য লাগে যারা প্রকাশ্যে স্লোগান, আমরা এখানে যে ভিডিও ক্লিপিংসে পেয়েছি একটা একটা ইস্কন্দর দৈরা দৈরা জবাই কর, যারা বলল তারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও গ্রেপ্তার করছে না, কেউ দায়িত্ব নেবে না। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বা বাকি কয়েকজনই তো, তার মধ্যে 2-3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, হাজারি লেনে গুলিও চলেছে, সবই খবর আছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে কি বিরুদ্ধ মত পথকে একেবারে ভেঙে গুড়িয়ে মানে একেবারে একটা ইসলামিক শাসনকে কায়েম করার দিকে এগোতে চাইছে বাংলাদেশ? শুভ সন্ধ্যা সুজিত দা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুধু দুটো পার্টে আমি ব্যাপারটা দেখি। একটা হচ্ছে গর্গবাবু যেটা বললেন যে উনি বাংলা চ্যানেলগুলোই সবাই দেখাচ্ছেন, ইংলিশ চ্যানেল বা হিন্দি চ্যানেলে বা অন্য অ্যাসামিস চ্যানেলে দেখাচ্ছে না। কারণ উনি যেটা ফোকাস করতে বলতে চাইছিলেন যে একটা মানে হিন্দু মাইনরিটি তার ওপর অত্যাচার হয়েছে, সেটা নিয়ে তো সবারই আলোচনা হওয়া উচিত ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে নয় যে আমাদের আত্মার সাথে বাংলাদেশ যতখানি জড়িত, নিঃসন্দেহে অন্য ভাষাভাষীদের কাছে তাদের কাছে বিদেশই বটে, আমাদের কাছে কিন্তু কোনো অবস্থায় ছিল বিদেশ নয়। বাংলাদেশ বিদেশ হয়েও কিন্তু বিদেশ নয়। ফলে আমাদের সাথে ভাষা কালচার সব দিকে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। ফলে আমরা একজন মারাঠি পিপলের কাছে সেইটা আশা করাটা আর কি কম, কারণ তারা হয়তো ওইভাবে দেখছেন না। আমাদের মধ্যে তো দেখারও আপনার যেমন আমাদের মধ্যে আমরা কেউ কেউ দেখছি হিন্দু মাইনরিটি পারসিকিউশন মুক্ত মুখ, আমি যদি উল্টোভাবে দেখি, ধরুন যে সিটিজেন ল, যে লটা ব্রিটিশ ল, ইন্ডিয়াও যে সেকশন, বাংলাদেশের সেকশন 124A, 124 এ মানে ইন্ডিয়ান পেনাল কোডে, আমি আগের লয়ে বলছি, ইন্ডিয়ান পেনাল কোডে 1860 সালের ল আজকে আমাদের এখানে, ওখানেও এক বাংলাদেশে তাই। সেই সিটিজেন লয়ে এই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে। যদিও ন্যায় সংহিতা চালু হয়েছে, রাষ্ট্রদ্রোহ আইন, সোজা কথা। কিন্তু আপনি বলুন তো আমাদের দেশে রাষ্ট্রদ্রোহ আইনে কত লোককে অ্যারেস্ট করা হয়েছে, জেলে মারা গেছে। আমি নাম করবো, গৌতম নভেলখা, স্ট্যান স্বামী, বারবারা রাও, লাইন দিয়ে সিরিজ অফ কি অপরাধ তাদের এগেইনস্টে, তুমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছো, পরবর্তীকালে প্রমাণ করতে পারেনি, জেলখানায় পচিয়ে মারা গেছে মনে হচ্ছে। বিভিন্ন খবরের কাগজে আমার এটা নিয়ে বেরিয়েছে, আপনি বলছি না, একটু বলার দরকার আছে, এগুলো নাহলে ডিবেটটাই হবে না। আপনি বললেন ঠিক কথা, আমি তো মানে ডিসএগ্রি করছি না। আপনি ইন্ডিভিজুয়ালের কথা বললেন, কিন্তু যখন একটা জাতিগোষ্ঠী যে বলে না পারসিকিউটেড, তার সংখ্যা কমছে, দাদা আমি বলছি পারসিকিউশন আসছে দুটো, কিন্তু সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল আর একটা পুরো জনগোষ্ঠী। ঠিক যেরকম ভাবে একটা খুনের সাথে যেরকম বা খুন বা একটা ইনস্টিটিউশনালাইজড মার্ডারের সাথে জেনোসাইডের পার্থক্য থাকে, ঠিক তেমনি ভাবে আমি সে কথা বলছি না, আমি বলছি ফ্যাসিস্ট শাসকদের দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এই ভদ্রলোক শুনেছি যে এই যে স্বামী, ইনি নাকি ওই মাইনরিটিদের প্রোটেক্ট করার জন্য অনেক প্রতিবাদ প্রতিরোধ নিয়ে মিছিল করেছেন এবং প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। তাকে আটকানোর জন্য যে আইন ওই দেশের সরকার দিচ্ছে, আমাদের দেশেও কিন্তু একই ঘটনা ঘটছে। যে সরকারের চোখে চোখ রেখে কথা বলছে তাকেও একই আইনে জেলে আটকানো হচ্ছে। ফলে আমি নেচার অফ যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে আউটলুকটা, আমি সেটা আমি এখানে আবারও ডিসএগ্রি করছি আপনার সাথে, আবারও ডিসএগ্রি করছি। ভারতবর্ষে যদি সেন্সাস রিপোর্ট নিশ্চয়ই বেরোবে, এখানে সংখ্যালঘু পারসিকিউশনস বা সম্পত্তি, কিন্তু যেভাবে বাংলাদেশের সম্পত্তি গ্রাস এবং হচ্ছে ক্রমান্বয়ে সংখ্যা কমে যাওয়া বা হচ্ছে জনবিন্যাস বা বিভিন্ন জায়গায় পেনিট্রেশন, আমি জেনারেল জিআর সময়টাকেও অস্বীকার করছি না, যেভাবে
তিনি বাঙালিকরণ করতে গিয়েছিলেন, বিশেষ করে বান্দারবন থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন আশেপাশের জেলা, বিভিন্ন বিঘার পর বিঘা জমি তাদের দিয়ে দিয়েছিলেন। এইগুলো অনেক ক্ষেত্রে ক্ল্যাশেস হয়েছে, কিন্তু সায়েন্টিফিক। কিন্তু একটা জায়গায় সব রেজিমে এক থেকেছে, সেটা হচ্ছে হিন্দুর সংখ্যা কমে যাওয়া। আমি অস্বীকার করছি না যে এখানে বিভিন্ন আইন, কিন্তু এরকম নিখুঁতভাবে রাষ্ট্রীয় অপারেশন যদি চলতে থাকে তখন তো স্বাভাবিক বলতে হয়। আমি একটু গর্গ আসার আগে একটা ছবি একটু দেখিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে ক্লাস, ধরুন সোহরাওয়ার্দী কলেজে অ্যাটাক করলো পাশের কলেজ, তারপর তারা রিটালিয়েশনস করছে, প্রায় ওখানে মানে রাস্তায় পেটাচ্ছে রীতিমতো একে। এরকম রোজই এজিটেশনস বিভিন্ন ক্ষেত্রে এখন বাংলাদেশে এরকম একটা, ঢাকা থেকে শুরু করে মেন সিটিতে এই অবস্থান। এবং তার মধ্যে গোদের উপর বিস্ফোরা, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম প্রথম আলো এবং তার সাথে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসের সামনে হচ্ছে অর্থাৎ চাপ, সেখানকার সংবাদ মাধ্যমের উপর এই একটা ঘটনা সেখানে হয়েছে। হ্যাঁ, গর্গ। এই যে ছবিগুলো দেখাচ্ছেন তার কারণ হচ্ছে এটা অসভ্য বাংলা। অসভ্য বাংলা যেখানে রাষ্ট্রধর্ম বলে একটা ব্যাপার রয়েছে। রাষ্ট্রধর্ম বলে ব্যাপার থাকার মানে হচ্ছে যে ধর্মের ভিত্তিতে সেখানে মানুষের বিভিন্ন ভেদাভেদ করা হয়, এই কারণেই সেটা অসভ্য বাংলা। আমরা সভ্য বাংলায় বাস করি, যেখানে আমরা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করি না। কিন্তু এই ভেদাভেদটা কিন্তু আজকের নয়, একদম 47-এর পরবর্তী সময় থেকে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন কংগ্রেসী, তাদের মধ্যে যে হিন্দু অংশটি, এবং যারা কমিউনিস্ট পার্টি করতেন ওখানে তাদের মধ্যে হিন্দু অংশ ছিলেন, তাদের উপর তারা পাকিস্তান বিরোধী ইত্যাদি বলে তাদের উপর প্রথম নিপীড়ন নামে 47 থেকে 50 দশকের প্রথম দিকে, ঠিক আছে, তারা অনেকে এপারে চলে আসেন। তারপরে আমরা 60-এর দশকের মাঝ থেকে কয়েকজনের নাম তুমি বলতে পারো একদম, মানে অনেকে চিনতে সুবিধা, সতীন সেন থেকে শুরু করে সকলে আছে, ঠিক আছে। চারুবাবু কি তাই? চারু মজুমদার যিনি পরে এগোলেন, কেননা হচ্ছে তারাও ওখানে সবাইকে নাকি জমিদার নন্দন হিসাবে মুসলিম লীগ এবং তার পরবর্তী কৃষক প্রজা কেউ বাদ রাখেনি। বিষয়টা বলি, তারপরে 60-এর দশকের মাঝামাঝি থেকে পরে তখন হচ্ছে হিন্দু বাঙালি মুসলমান বাঙালি মিলে জয় বাংলা স্লোগান দিচ্ছে বাংলা ভাষার জন্য, পাকিস্তানের বিরুদ্ধে না, একদম তার আগে থেকে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে। তখন স্লোগান কি হলো, তখনও কিন্তু সেটাকে হিন্দু বিরোধী বানানোর চেষ্টা করছে জামাতা ইসলাম এবং পাকিস্তান পন্থীরা। কি বলছে যে জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি ছাড়িয়া ধুতি পিন্দ, তখন হিন্দু বাঙালি হয়ে গেল বিচ্ছিন্নতাবাদী, ঠিক আছে, তাদেরকে ওইভাবে টার্গেট করা হলো। আজকে যে এই জামাতা ইসলামী সমর্থিত যে ইউনিস সরকার, ঠিক আছে, মৌলবাদী সাম্প্রদায়িক সমর্থিত যে ইউনিস সরকার, তারা এখন এটাকে টার্গেট করছে, এখন এটাকে আওয়ামী লীগ বলে, ঠিক আছে, বিভিন্নভাবে টার্গেটিং, কিন্তু মূল যে একখানা অক্ষ সেটা এক থাকছে। আর তার উল্টো দিকে আমরা কি দেখছি, আমি যেই বললাম না একজন পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে কেন একা লাগছে, আমি দেখছি যে 47 সাল থেকে 2014 অবধি পশ্চিম বাংলাদেশের আয়তন বাড়েনি, কিন্তু 2014-র পর থেকে কি দেখলাম, প্রথমে 2015 সালে কোচবিহারের 10,000 একর জমি দিয়ে দেওয়া হলো বাংলাদেশকে, বাংলাদেশের আয়তন বাড়লো, পশ্চিমবঙ্গের একাংশকে বাংলাদেশ বানিয়ে দিল ভারত সরকার 2015 সালে। এই 2024 সালে, ওটা তো নয় শেখ হাসিনার সময়, এখন শেখ হাসিনার পতনের পরে ইউনূস সরকারের সময় পশ্চিমবঙ্গের নদিয়ার 160 একর জমি বাংলাদেশকে দিয়ে দিল। হ্যাঁ, এই ইউনূস সরকারের সময়, সকলের মাথায় রাখতে হবে, কিচ্ছু বদলায়নি। তার মানে এবার ভাবতে পারেন কেউ, আমরা তো জানি মোদিজি তো আমাদের হিন্দু বন্ধু, ঠিক আছে, তাহলে এইগুলো দিয়ে দিচ্ছে কেন? কারণ হচ্ছে এই যে বললাম, হিন্দু বন্ধুর থেকেও সে বেশি আদানি বন্ধু, সে বেশি আম্বানি বন্ধু, সে বেশি টাটা বন্ধু, যাদের কিনা সব বাংলাদেশে ইনভেস্টমেন্ট আছে এবং যাদের একটি কিন্তু চুলও বাঁকেনি, কোনোটা তাদের ইনভেস্টমেন্টের সমস্যা হয়নি। বড় ইউনিস সরকারের সময় বনগায় গিয়ে অমিত শাহ ল্যান্ড পোর্ট, মানুষের আসা যাওয়া নয়, ল্যান্ড পোর্ট খুলেছে, সেখানে কয়েকটা কথা রয়েছে, আমি স্পষ্ট কথা বলতে চাই। এই যে একটু আগে উনি ভাষার কথা বলছিলেন, আপনি জানেন এই মোদী সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারতের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার উর্দু ভাষার চেয়ার প্রফেসরশিপ ক্রিয়েট করেছে ওখানে। ক্যান ইউ বিলিভ ইট? এটা কেউ শুনবে? এটা কেউ জানবে? এবং ভেবে দেখুন, ইন্দিরা গান্ধী পাকিস্তান ভেঙেছিল, মোদী এসে বাংলাদেশের আয়তন বাড়িয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে। একটা লাস্ট কথা বলতে চাই, একটা লাস্ট কথা বলতে চাই, আর এর প্রকারান্তরে এই ভারতবর্ষে আজকে ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিকে শুনতে হচ্ছে বাংলাদেশি। আজকে আমাকে আসামে আমার 12 লাখ হিন্দু বাঙালি, 5 লাখ হিন্দু বাঙালিকে তুমি বাংলাদেশি বলেছো। আজকে তুমি আজকে ডি ভোটারের অধিকাংশ হিন্দু বাঙালি, আজকে ডিটেনশন ক্যাম্পে অধিকাংশ হিন্দু বাঙালি। নিশ্চয়ই বাংলা বারবার এটা করা হচ্ছে, ঠিক কথা, বাঙালি কলকাতার মাটিতে হচ্ছে, কলকাতার মাটিতে হচ্ছে। ওকে ওকে ওকে, মানে কি হচ্ছে এটা? না না, ঠিক ঠিক আছে, এখন একটা ইনক্লুসিভ সময় দাঁড়িয়ে এটা হচ্ছে
এই ধরনের মানসিকতা নিশ্চয় একটা হীনমন্যতার সুজিত, আমি একটা কথা বলতে চাই, আমরা একটা যুক্তরাষ্ট্র, এখানে আমরা পররাষ্ট্রের বিষয়টা, আমি একজন ভারতীয় নাগরিক, আমার পররাষ্ট্রের বিষয়টা কেন্দ্রীয় সরকারের দেখার কথা, ঠিক আছে? এই যে আমি যদি আজকে ডেপুটি হাই কমিশনে যাই, তার মানে কি আজকে পশ্চিমবঙ্গের নাগরিক বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করবে? ইটস অ্যাবসার্ড, ঠিক আছে? এটা আনকনস্টিটিউশনাল ভারতে। আমি বলবো যে ভারতের কেন্দ্রীয় সরকারের থ্রু দিয়ে এটা হবার কথা, বিবৃতি দিয়ে। আজকে যখন শুভেন্দু অধিকারী বলছেন যে বিধানসভায় আজকে প্রস্তাব পাস হবে, তাহলে বিধানসভাকে এক্সটার্নাল অ্যাফেয়ার্সটা দিয়ে দিক না, ঠিক আছে। যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে তো যেমন বাধ্যবাধকতা থাকে, অনেকগুলো নাটক চাই না, আমরা আসলে অ্যাকশন চাই। ওকে, একটা এই যে উনি বলেন না, এই যে আয়তন বেড়েছে, উনি বোধহয় এক্সচেঞ্জ অফ এনক্লেভস বলেছেন। এক্সচেঞ্জ 10,000 একর 17,000 একর বাংলাদেশকে দিয়ে 7,000 একর নেওয়াকে এক্সচেঞ্জ বলে না। এবং 47 সাল থেকে 2015 বলেছেন, 2015 এইটুকু আমরা একটা কথা বলিনি। শুনুন, 47 সাল থেকে 2015 কই যায়নি, একাই বলবেন আমরা বলবো না, তাহলে এক্সচেঞ্জ বলছেন কেন? আমি বলছি আমার জমি, আপনার সময় আপনি বলেন। এক সেকেন্ড আলোচনার টেবিলে আপনি আপনার সময় বলবেন, এটাই তো সুপারের জমি, চারটা কি বলে? ঠিক আছে, হ্যাঁ, আপনার বক্তব্যটা শুনুন। এক্সচেঞ্জ যদি না করা হতো, দেয়ার ওয়াজ নো আদার অল্টারনেটিভ। কারণ ওটার উপর আমি নিজে, আমার অনেক, আপনি জানেন আমার গবেষণার কাজ রয়েছে, যে মানুষগুলো তাদের যে অধিকার, আমার কাছে তো হিন্দু, মুসলিম, বাঙালি, খ্রিস্টান প্রশ্ন না, আমরা প্রথম প্রশ্ন যে মানুষ প্রচন্ড কষ্টে তাদের মিনিমাম অধিকারটুকু তাদের ছিল না, উইদাউট সিটিজেনশিপ দিনের পর দিন তারা যোগ করেছে, সেটা ছাড়া দেয়ার ওয়াজ নো আদার অল্টারনেটিভ। ফলে ওই প্রশ্নে কিন্তু মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে, মানুষকে বাঁচানোর জন্য আমি একটু অন্যদিকে অনেক দূর অবধি চলে গেলে এটাই সমস্যা। আমি আজকে চিন্ময় ওটা দাঁড়িয়ে এইটা ঠিক না, মানে জমি দিয়ে দেবে ভাই, চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে একটু থাকতে দাও না, কনসেপ্টটাই জানেন না। আরে ঠিক আছে, আমরা কনসেপ্ট জানি না, এই চলে গেল ব্যক্তিবাদ, ব্যক্তি বিশেষ। আমি এইটাতেই মানে চিন্তা করি যে চিন্ময় কৃষ্ণ দাস ওই চট্টগ্রাম, রংপুরে যারা লড়াইটা করছে, আরে ভাই একটু তাদের বিষয়টা একটু আলোচনা আনি না। ঠিক আছে, কুচবিহারের বিষয়টা দীর্ঘদিন ধরে এইটা প্রবলেমটা আমি বারবার বলছি যে পারসিকিউশন অবস্থার সিচুয়েশনস একটা জায়গায় রয়েছে, সেখানে আমি ইনক্লুসিভ জায়গায় যাব না, আমি পারস্পরিক এটা করে বিচ্ছিন্ন করব।